একজন ভদ্রমহিলা, বয়স্ক 60 বয়স হবে ওনার। কিন্তু আমার মেয়েটার কিছু একটা যে সমস্যা হয়েছে এবং সেটা স্বাভাবিক নয়, সেটা আমি ভালোই বুঝতে পারছি। আমার মেয়েটাকে একটু বাঁচাও। মেয়ের শারীরিক সমস্যা যেটা জানতে পারছি সেটা আমার কাছেও অদ্ভুত, কারণ মেয়েটিকে আমি যখন বিয়ে দিয়েছিলাম তখন মেয়েটি সুস্থ স্বাভাবিক ছিল। হঠাৎ করে এরকম কি করে কি হলো, মেয়েটা আমাকে চিনতে পারছে না। কিছু করে রাখা হয়েছে এবং একে একজনে ভর করেছে। এর মধ্যে একদিন হঠাৎ করে ঘুমের মধ্যে উনি একটা স্বপ্ন দেখছেন, ওর মেয়েকে, ছোট মেয়েকে কেউ যেন খুব জোরে অন্ধকারের মধ্যে হিঁচড়াতে টেনে নিয়ে যাচ্ছে। ওনার যে বড় মেয়ে আছে সে দাঁড়িয়ে খুব বিকটভাবে হাসছে। ঠিক সেই সময় উনি যখন তাকিয়ে দেখছে যে ওর ছোট মেয়ে চুলগুলো খোলা একটা অদ্ভুত রকমভাবে ওনার মুখের দিকে এরকমভাবে ঝুঁকে পড়ে তাকিয়ে আছে। ওই যে মেয়েটি 2025-এরই ডিসেম্বরের দিকে মেয়েটি সুইসাইড করে। কি বলছো? নমস্কার দর্শক বন্ধুরা, ভূততন্ত্রে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। চলে এসেছি আরও একটা নতুন এপিসোড নিয়ে। আজকে একজন নতুন অতিথি স্টুডিওতে উপস্থিত আছেন, তার থেকে আমরা শুনে নেব তার জীবনে ঘটে যাওয়া কোনো এক অলৌকিক ঘটনার ব্যাপারে। তবে তার আগে আমি আবারও আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, আপনারা যদি এখানে এসে কোনো ঘটনা শোনাতে চান তাহলে নিচে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারটাতে আমার সঙ্গে যোগাযোগ করবেন। ঘটনাটা আপনারা ভয়েস মেসেজ করে পাঠাতে পারেন, লিখে পাঠাতে পারেন, তারপর আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেব। তাহলে চলুন আর দেরি না করে আজকের এপিসোড শুরু করা যাক। আজকে স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছেন মিস বিদিশা মিত্র, যার উইচ নেম হচ্ছে ক্লারা অ্যালভারেজ। নমস্কার বিদিশা, কেমন আছেন? যথেষ্ট ভালো আছি। আপনি আচ্ছা, কেমন আছেন? আমি ভালো আছি। আচ্ছা, প্রথমেই ঘটনাটা জানার আগে আমি জেনে নিতে চাই যে আপনি যখন আমাকে বললেন যে আপনার অরিজিনাল নাম বিদিশা মিত্র এবং উইচ নেম হচ্ছে ক্লারা অ্যালভারেজ, এই যে উইচ নেম ব্যাপারটা, এটা আমাকে আগে একটুখানি বলুন। এই ব্যাপারটা মানে খুব কৌতূহল লাগছে এটা শুনে। যেরকম তন্ত্র বলুন বা এই যে আমাদের সনাতনী সংস্কৃতির যে সমস্ত ধারা আছে, সেখানে একটা পর্যায়ে গুরু তার শিষ্যকে বা শিষ্যাকে নামকরণ করে এবং সেটা সম্পূর্ণ তার জন্মগত যে জন্ম পরিচয়ের যে নাম আছে তার থেকে আলাদা। তো সেই রকম আমাদের উইচক্রাফটেও আছে যে আমাদের যা আমি নর্মালি যা নাম আমার আছে বিদিশা মিত্র, কিন্তু আমার এটা আমার হাই প্রেস্টেজের দেওয়া নাম। আচ্ছা, তার মানে এটাকেই উইচ নেম বলা উইচ হয়। নেম, হ্যাঁ। তা আজকে আমরা কি ঘটনা শুনতে চলেছি? আজকে আমার একটা কেস যেটা আমার কাছে এসছিল, তো সেই বিষয়ে আমি আজকে আপনাকে একটা ঘটনা আপনাকে শেয়ার করতে চাই। এই ঘটনাটা ঠিক আসে আমার কাছে এইরকমই আগস্ট মাসে 2025 তারিখ, মানে 2025-এ। হ্যাঁ। তো একজন ভদ্রমহিলা, বয়স্ক 60 বয়স হবে ওনার। তো উনি আমার সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ করেন। তো ওনার প্রথম যে কথাটা ছিল, আমার মেয়ের খুবই করুণ দুর্দশা, কি হচ্ছে আমি বুঝতে পারছি না, কিন্তু আমার মেয়েটার কিছু একটা যে সমস্যা হয়েছে এবং সেটা স্বাভাবিক নয়, সেটা আমি ভালোই বুঝতে পারছি। আচ্ছা, আমার মেয়েটাকে একটু বাঁচান, কি হয়েছে দেখুন। আমার মেয়েটা না হলে ওর জীবন শেষ। আমি বেশি সময় না কাটিয়ে আমি একদম ডিটেলসেই বলছি, শুরু থেকেই বলছি। সেটা হলো, ওনার কাছ থেকে আমি যেটা জানতে পারি সেটা হচ্ছে ওনার দুজন মেয়ে, একজন বড় মেয়ে, একজন ছোট মেয়ে। তো উনি খুব অল্প বয়সেই, মানে সন্তান হবার পর কিছুদিন পরেই ওনার হাজব্যান্ড মারা যায়, উনি বিধবা হন। এবং ওনার হাজব্যান্ড যে চাকরিটা করতেন, উনি সেই চাকরিটি পরবর্তীকালে পেয়েছিলেন। তো আমি মানে এটা হচ্ছে ওই মেয়েটার মায়ের কথা মায়ের বলছেন? ঘটনা। এবং
ওই দুই সন্তানকে, দুই মেয়েকে উনি নিজের মতো করেই পালন করেন, মানে নিজেই বাবা নিজেই মা হিসেবে তাদেরকে পালন পোষণ করেন। তো একজন মায়ের ক্ষেত্রে দুজন সন্তানকে পালন করা যথেষ্টই ডিফিকাল্ট, কিন্তু উনি সেটা করে এসছেন। বর্তমানে যে জিনিসটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে ওনার মেয়েকে উনি বিয়ে দিয়েছেন, ছোট মেয়েকে। বড় মেয়ে, মাঝখানে একটু বলে রাখি, দুই মেয়ে বলতে পারেন পৃথিবীর দুই মেরু। একজন প্রচণ্ড হাই প্রোফাইল মেনটেন করা, খুব উচ্চাভিলাষী, উচ্চ আকাঙ্ক্ষা এরকম মহিলা। তার জীবনে চাকরি বাকরি অনেক কিছুই তার, মানে তার খুব হাই অ্যাম্বিশন। আচ্ছা আচ্ছা। এবং যে ছোট মেয়ে সে হচ্ছে প্রচণ্ডই ঘরোয়া, সে অতটা মানে শান্ত স্বভাবের, আর পাঁচটা মানে ঘরোয়া যেরকম আমাদের বাড়ির মেয়েরা হয় সেরকমই একেবারেই ঘরোয়া। এখন বিয়ে দেওয়া থেকে একটা সমস্যার সৃষ্টি হয় ওনার এই মেয়ের ক্ষেত্রে। উনি প্রথমত হিসেব অনুযায়ী, যেহেতু বাড়ির বড় মেয়ে, তাকেই হিসেব অনুযায়ী আগে বিয়ে দেওয়ার কথা। তো উনি ওনার বড় মেয়েকে বিয়ে দেওয়ার জন্য অনেক রকমভাবে চেষ্টা করেন, অনেক দেখাশোনাও করেন, কিন্তু ওনার বড় মেয়ে যেটা জানান যে আমি এইসবের মধ্যে এখন পড়তে নারাজ, আমার এখনও অনেক কিছু স্বপ্ন আছে, ইচ্ছা আছে, আমি এই সমস্ত ইয়েতে আমি যাব না। আচ্ছা। তোমার যদি মনে হয় আমার কোনো অসুবিধা নেই, তুমি ছোট বোনকে বিয়ে দিতে পারো। তো ঠিক আছে, একটা পর্যায়ে বোঝায় মানুষ, তারপরে যদি কোনো মানুষ জিদ ধরে বসে থাকে করবে না, কিন্তু আরেকটা মেয়ের তো ভবিষ্যৎ আছে। তো সেই জন্য উনি করেন কি, একটা দেখাশোনা হয় ভালো ছেলের, মানে ওনার বলতে পারেন পূর্ব পরিচিত সম্পর্কের সেই ছেলেটির সাথে ভালো দেখাশোনা হয়, এবং ওই বাড়ির নর্মালি ওনাদের বাড়ির ছোট মেয়েকে খুব পছন্দ ছিল। তো উনি সেইখানে সম্বন্ধ ছোট মেয়ের জন্য পাকা করেন, সব কিছুই ঠিকঠাক। এর কিছু দিনের পরে, মানে বিয়ে হয় যথারীতি, বিয়ের কিছুদিন পরে, 2-3 দিনের মাথায়, কিছু দিনও বলা যাবে না, জাস্ট 2-3 দিন বিয়ে হয়েছে, তারপরে মেয়েটির ব্যবহার প্রচণ্ডভাবে আলাদা। মেয়েটি ঠিকমতো কারোর সাথে কথা বলছে না, রাত্রিবেলা ঘুমোয় না, এবং স্বামীকে কাছেও আসতে দেয় না। এরকম একটা, হ্যাঁ, এরকম একটা অদ্ভুত আচরণ। ঠিকমতো খাচ্ছে না, কারোর সাথে কথা বলছে না, দরজা দিয়ে বন্ধ করে বসে আছে। তো আর শরীর প্রচণ্ডভাবে খারাপ করছে, মানে একটা গায়ে জ্বর তো লেগেই আছে, এরকম একটা ব্যাপার। তারপরে দিন দিন শরীর শুকোচ্ছে, মানে ওয়েট লস হচ্ছে, ওয়েট কমছে কন্টিনিউ। আর ঠিক বয়স্করা যেরকম, বয়স্কদের যেরকম শরীরের ছাপ হয়, জরাগ্রস্ত বা এরকম, আস্তে আস্তে ওই রকম টাইপের একটা চেহারা তৈরি হচ্ছে, এবং এটা বুঝতে পারছে না কি হচ্ছে। বাড়ির লোকেরা যথারীতি ডাক্তার করে। প্রথমত আমি এখান থেকে একটা জিনিস স্কিপ করে গেছি, যেটা হচ্ছে যে এই ছেলেটি কিন্তু যেখানে চাকরি করতো সেখানে এই ছেলেটি নিজের মতোই থাকতো, সেখানেই ওই স্ত্রীকে নিয়ে তোলে। আচ্ছা আচ্ছা। পরিবারের সাথে ওনাদের কোনো সেই রকম ইন্টারফেয়ারের ব্যাপার ছিল না, কিন্তু যখন বিয়ে হতে না হতেই এরকম একটা প্রবলেম শুরু হয়েছে, তখন পরিবারও একটু মাথা ঘামায় যে কি হঠাৎ করে নতুন বউয়ের এরকম কী সমস্যা হলো। তো ডাক্তার সব কিছুই করা হয়, রিপোর্ট সমস্ত কিছু দেখা হয়, যেরকম চেক আপ হয়, কোনো কিছু প্রবলেম ধরা পড়ছে না, নর্মাল। একটা জায়গায় নয়, ওনারা 2-3 জায়গায় ক্রস চেক করিয়েছেন, যে হতে পারে এখানে রিপোর্টে ভুল আসছে, আরেকটা রিপোর্ট আরেক জায়গায় চেক করে দেখি। তো সব জায়গায় রিপোর্টে দেখা যাচ্ছে নর্মাল, কোনো প্রবলেম নেই। ডক্টরও বুঝতে পারছে না কী সমস্যা। এরকম বেশ কিছুদিন এরপরেও ওনারা বারবার করে চেষ্টা করছে যে দেখা যাক বাইরের দিকে খোঁজখবর নিয়ে কোথাও কি হচ্ছে না হচ্ছে। এর মধ্যে যেটা হয়, এই ফ্যামিলি মানে ছেলেটির পরিবার, ওনাদের মধ্যে এবার কিছুদিন পর থেকে একটু মানে অন্য রকমের মানসিকতা আসতে শুরু করে, যে নতুন বউ আসতে না আসতেই এরকম শরীর খারাপ, এরকম অদ্ভুত রকমের আচরণ, কি সমস্যা। যেহেতু পূর্ব পরিচিত, সেহেতু এটা বলতেও পারছে না যে আপনি কিছু লুকিয়ে গেছেন, না হলে তো বলে দিত যে আপনি কিছু লুকিয়েছিলেন। মেয়ের হয়তো আগে থাকতেই কোনো সমস্যা ছিল, যেহেতু পূর্ব পরিচিত সেই কথাটা বলতে পারছে না, কিন্তু ওনারা বলতে চাইছেন যে ইনিয়ে বিনিয়ে সোজা কথা মোদ্দা কথা একটা কথা বলছেন, যে মেয়ের হয়তো ছেলেকে পছন্দ ছিল না, এই বিয়েতে মত ছিল না, আপনাকে সেটা হয়তো মেয়ে বলেনি, যে কারণে মেয়ে একটা
মানসিক আঘাতে জর্জরিত হয়ে হয়তো এইরকম একটা সমস্যার সৃষ্টি হচ্ছে, কারণ রিপোর্ট তো পাওয়া যাচ্ছে না। তাহলে আর কি হতে পারে, তাহলে একটা মানসিক সমস্যা হতে পারে। তো ওনাদের যে বক্তব্য সেটা হচ্ছে যে সরাসরি না বলেও ঘুরিয়ে এই কথাটাই বলতে চাইছেন যে আপনি এক কাজ করুন, এই মেয়েকে আপনি নিয়ে যান, আমার ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে আমি এই মেয়েকে রাখতে পারছি না, আমরা এই মেয়েকে রাখতে পারছি না। মানে আপনার যদি কোনো সমস্যা না থাকে বা আপত্তি না থাকে, আপনার বড় মেয়ের সাথে আমাদের ছেলের একটা কথা আমরা ভাবতে পারি, এবং আপনার বড় মেয়েকে আমাদের পছন্দও আছে, ভালো শিক্ষিত, ট্যালেন্টেড, কোয়ালিফাইড, তো পছন্দও আছে, অসুবিধা নেই। আপনি যদি বলেন আমরা এই জিনিসটা আমরা করতে পারি। এই পর্যায়ে দাঁড়িয়ে ওনার মা কি বলবে যে হ্যাঁ ঠিক আছে আমার ছোট মেয়েকে ফিরিয়ে নিচ্ছি, আমার বড় মেয়েকে? এটা তো হয় না, না, এটা হয় না, অস্বাভাবিক। অস্বাভাবিক। মানে ওনারাও বা এই প্রস্তাবটা দিলেন কি করে, আমি এটাই ভাবছি আর। সেটাই, ওনারা কী ভেবে প্রস্তাব দিলেন সেটা জানা নেই, কিন্তু ওনারা হয়তো এটাই ভেবেছে যে ঠিক আছে, কী ভেবেছে আমিও বলতে পারবো না, এটা সত্যিই অস্বাভাবিক। তো যাই হোক, পরবর্তীকালে যেটা হলো যে ওনার মা, মানে মেয়েটির মা আর কি যেটা বলছে যে দেখুন ছেলেটা তো, মানে বিয়েটা তো ছেলে খেলা নয় যে আজ মনে হলো নিয়ে গেলেন, তারপরে ভালো লাগছে না ফেরত দিলেন, এটা তো হয় না। তারপরে আমার বাড়ির আরেকটি মেয়ে, এরকম হয় না, এইটা হতে পারে না। তো মেয়ের শারীরিক সমস্যা যেটা মানে জানতে পারছি সেটা আমার কাছেও অদ্ভুত, কারণ মেয়েটিকে আমি যখন বিয়ে দিয়েছিলাম তখন মেয়েটি সুস্থ স্বাভাবিক ছিল, হঠাৎ করে এরকম কি করে কি হলো। তো আমি বিষয়টা একটু গভীরে দেখতে চাই। তার আগে আমি বলবো মেয়েটা আমার কাছে থাকুক। আপনারা তো মেয়েকে ফেরত দেবেন করছেন, আমি মেয়েকে কটা দিন আমার কাছে রাখতে চাই, মা হিসেবেও আমার কাছে থাকুক। যদি কোনো সমস্যা হয় সেটা আমি অবশ্যই জানবো, তারপরে আপনার সাথে এই বিষয়টা নিয়ে কথা বলব। তো মেয়েটিকে ওনার কাছে নিয়ে আসেন, বাড়িতে রাখেন। মেয়েটির যে অস্বাভাবিক আচরণ সেটা ওর মায়েরও চোখে পড়ে, খুবই অস্বাভাবিক আচরণ। যে মেয়ে মায়ের মুখে মুখে তর্ক করতো না, খুবই শান্ত, মানে বলতে পারেন সেই সাচ্চরে রা করে না এরকম একটা, নিজে খারাপ লাগলে বা কষ্ট পেলেও না ও চুপচাপ থাকতো। মানে পরবর্তীকালের ঘটনায় যেটা আমি শুনেছি যে অনেক সময় ও পরিস্থিতির প্রেশারও অনেক কিছু সহ্য করেছিল, কিন্তু ও চুপচাপই থাকতো, সেটা পরবর্তীকালে আমি বলবো। মেয়েটি যেটা করছে, মেয়েটা মাকে চিনতে পারছে না, মাকে চিনতে পারছে না। এটা কি হঠাৎ করেই হলো নাকি ওখানে, মানে ওখান থেকে নিয়ে আসার পরে ওর মা এটা দেখছে, আচ্ছা, যে ওর মাকে চিনতে পারছে না, মানে তুই কে তুই তোকারি শুরু করেছে, এমনকি খাবার দিচ্ছে ছুঁড়ে ফেলে দিচ্ছে, খাবে না, আর নিজের ঘরের একটা কোণায় বসে আছে চুপচাপ। এবার ওর মা বলছে যে আমার এবার দিনের পর দিন ধরে এরকম মেয়ের এতটা পাল্টানো আচরণ দেখে আমার এবার সন্দেহ হতে শুরু করেছে। তো আমি ডাক্তার আমার মতো করেও চেষ্টা করেছিলাম, কিন্তু সেখানেও একই রেজাল্ট আসছে, ওরা যা বলেছিল একই সেম, কোনো খারাপ কোনো অ্যাবনর্মাল কিছু পাওয়া যাচ্ছে না। এরপরে ওর মা যেটা করলো যে নিকটবর্তী একটি ঠাকুর বাড়ি কোনো ছিল যেখানে ওনার পরিচিত কেউ ঠাকুরমশাই পূজারি সেখানে মেয়েকে নিয়ে যায়। ওনারা মেয়েটিকে দেখেন, জানে যে পূজারি ছিল সে বেশ অনেকক্ষণ ধরে মেয়েটির দিকে তাকিয়েছিল। তো তারপরে বলল একে মানে কিছু করে রাখা হয়েছে এবং একে একজনে ভর করেছে, মানে পজেস করেছে। উনি বলার পরে উনি বললেন সেই অনেকে আছে না যে মাকে ডাক এরকম, তো ওনাদেরও সেই রকমই বক্তব্য ছিল। তার মধ্যে ওই শান্তি জল, ফুল, মায়ের পায়ের ফুল, প্রসাদী এই সমস্ত দিয়ে ওনারা বলেন ওনার ইচ্ছা হলে কোনো না কোনো রাস্তা বেরিয়ে যাবে। এই উনি নিয়ে আসেন, উনি যথারীতি যা যা ওনারা বলেছিলেন করেছিলেন, কিন্তু খুব একটা ফলপ্রদ কিছু পাননি। কিছুদিন তো একটু মানে একটু কমেছিল, আবার কিছুদিন পর থেকে আরও বেশি পরিমাণে জিনিসগুলো বাড়তে শুরু করলো। এর মধ্যে একদিন হঠাৎ করে উনি দেখছেন ঘুমিয়ে আছেন, ঘুমের মধ্যে উনি একটা স্বপ্ন দেখছেন যে ওর মেয়েকে, ওই ছোটো মেয়েকে
কেউ যেন খুব জোরে অন্ধকারের মধ্যে হেঁচড়াতে হেঁচড়াতে টেনে নিয়ে যাচ্ছে। একটা অতিকায় কোনো একটা চেহারা যে হেঁচড়াতে হেঁচড়াতে ওর মেয়েকে টেনে নিয়ে যাচ্ছে। ওর মেয়ে বারবার শুধু একটা কথা বলছে, মা আমাকে বাঁচাও বাঁচাও, আমি যাব না। আর কিছুটা দূরে ওনার যে বড় মেয়ে আছে সে দাঁড়িয়ে খুব বিকটভাবে হাসছে হাসছে। আচ্ছা। বড় মেয়ে। তো এইটা দেখার পরে না ওনার মানে চমকে গিয়ে মানুষ ঘুম ভেঙে যায় যেরকম, চমকে গিয়ে ঘুমটা ভেঙে গেছে। আচ্ছা। আর ঠিক সেই সময় উনি যখন তাকিয়ে দেখছে যে ওর ছোট মেয়ে মানে চুলগুলো খোলা একটা অদ্ভুত রকমভাবে ওনার মুখের দিকে এরকমভাবে ঝুঁকে পড়ে তাকিয়ে আছে। এইটাতে ওনার ভীষণ ভয় লেগে গেছে, আরও ভয় লেগে গেছে। একে তো ওই রকম একটা অদ্ভুত রকমের স্বপ্ন দেখেছে, তার মধ্যে এরকম অবস্থা। তো উনি না হকচকিয়ে গিয়ে মানে ঝটকা দিয়ে ওঠা বলে যেরকম, হ্যাঁ ঝটকা দিয়ে উঠে পড়ে বলছে, কী হলো তুই এখানে? যদিও ওই মেয়েকে ওইগুলো বলার কোনো মানে কি বলবো, কোনো লাভ নেই, ও এখন কারণ ও তো নিজের মধ্যে নেই, সেই সেন্সেই নেই। তো ও করলো কি, ও একটা লাফ দিয়ে পড়ে মানে যেরকম হয় না হাঁটু গেড়ে একদম পা দিয়ে এরকমভাবে বসে পড়ে, ওই রকমভাবে হাঁটু গেড়েও না, একটা বিচ্ছিরে ওর এরকমভাবে ওই অনেকটা দেখবেন স্পাইডারম্যানের যেরকম বসে না ওই রকম টাইপের একটা অদ্ভুত রকমভাবে বসে হি হি করে হাসলো। খানিকটা হেসে টেসে নিয়ে আবার লাফ কেটে ও দৌড়ে ওর ঘরে চলে গেল বেরিয়ে গিয়ে। ওর মা সেই দিন যথেষ্ট ভয় পেয়ে গেছে। ওর রাতে মানে সেই রাতে আর ওর মার ঘুম আসেনি। এর দুদিনের মাথায় ওনার বাড়িতে সন্ধেবেলা বা রাতের মতো ওনাদের বাড়িতে একটু তাড়াতাড়ি খাবার দেওয়ার প্রচলন ছিল, যেহেতু উনি এইভাবেই বাড়িটাকে হ্যান্ডেল করে এসছেন। তো একটু সকাল সকাল খেতে দেওয়া, বলতে গেলে একটু তাড়াতাড়ি খেতে দেওয়ার ব্যাপারটা ছিল। রাত্রিবেলা যে অনেকে হয় না একটু আগে খেয়ে নিয়ে একটু অনেক টাইমটা স্পেন্ড করে, তো সেই রকম একটা ব্যাপার ছিল। তো খেতে দিতে যাবে, খাবার রেডি করা হয়ে গেছে, তখন লোডশেডিং হয়ে গেছে, এরকম অবস্থা। লোডশেডিং হয়ে গেছে, উনি যথারীতি যেরকম ক্যান্ডেল জ্বালিয়ে উনি ওনাদের জেনারেটরের সেই সময়ে মানে সেই সময় বলবো না, ওনাদের বাড়িতে জেনারেটরের কোনো প্রচলন বা ওই সার্ভিসটা নেওয়া ছিল না বা কিছু একটা হবে। ক্যান্ডেল জ্বালিয়ে উনি ওই যে মানে খাবারটা ওর মেয়ের ঘরে দিয়ে আসতে গেছে। এর মধ্যেও একটা ব্যাপার আছে, ওনার মেয়েকে যতবারই উনি টেনে টেনে ডাইনিং টেবিলে নিয়ে আসতেন ও মেয়ে এসে খেত না। মানে ওনার কিন্তু কোনো আপত্তি ছিল না যে মেয়ে ডাইনিং টেবিলে এসে খাবে না, এরকম কোনো ব্যাপার ছিল না, কিন্তু মেয়ে আসতে চাইছিল না। আরেকটা ব্যাপার হচ্ছে ওই বড় মেয়ে তখন মানে সবসময় তো বাড়ি থাকতো না, যখন তখন ও আসতো, এসে যদি ও দেখতো যে ছোট মেয়ে ওখানে বসে খাচ্ছে, ও খুব অশান্তি করতো। আচ্ছা, মানে বড় মেয়ে ছোট মেয়েকে দেখে অশান্তি করতো। কেননা ওর বক্তব্য এটাই ছিল যে পাগল হয়ে গেছে, মাথার খারাপ, কী করবে, আমার এখানে দামি দামি জিনিসপত্র রয়েছে, কোথায় ভেঙে দেবে, হ্যান করবে ত্যান করবে, কেন তুমি ওকে ঘর থেকে বার করেছো, এরকম করে অশান্তি করতো অযথা। আরেকটা এই প্রসঙ্গে বলি যে বড় মেয়ে ইদানিং দেখা যাচ্ছে এই টাইম পিরিয়ডের মধ্যে বড় মেয়ে করছে কি, ওই জামাইবাবুর সাথে এখন ঘুরতে বেড়াচ্ছে, শপিং করতে বেড়াচ্ছে, এমনকি তাদের পরিবারের সাথে ওর বেশ ভালো জমে উঠেছে, যে কিনা এতটা মানে সে অন্যদিকে সময়টাকে খরচ করা মানে ভাবতো আমার ওই জায়গার টাইমটা নষ্ট হয়ে যাচ্ছে, আমি ওটা আমার নিজের প্রোগ্রেসে কাজে লাগাতে পারি। সেই মেয়ে এখন পুরোপুরি আলাদাভাবে ব্যবহার করছে এবং সে ওদের সাথে ঠিক মানে যেন ওই বাড়িরই কিছুদিন পরে মেয়ে হয়ে উঠবে আর কি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, সেই দিনের যে ঘটনাটায় আবার ফিরে আসি, উনি ক্যান্ডেল জ্বালিয়ে মেয়েকে খাবার দিতে গেছেন রুমে। তো মেয়ে তো প্রথমে ওরকম মুখ গুজে, মাথা নিচু করে মুখ গুজে বসে আছে। তারপরে মেয়েকে অনেক বলার পরে ও খাওয়াটাও ওর অদ্ভুত রকমের ছিল, এক হাত দিয়ে না 2 হাত দিয়ে খাওয়া শুরু করেছে। তো যাই হোক, মানে এটা ওই পরিবর্তনগুলো হ্যাঁ, তো খেতে শুরু করেছে এবং যখন দেখছে যে ওরকমভাবে খাচ্ছে, ওর মা ঠিক আছে আর কী বলবে মেয়েকে, একটু বলেছে যে ওইভাবে খাস না, কিন্তু মেয়ে তো হুঁশে নেই, চাপাচ্ছে কুচে খাক, অন্তত পেটটা তো ভরুক, এরকম একটা ব্যাপার।
তো উনি কিছুক্ষণ দাঁড়িয়ে আছেন, মেয়ে খাচ্ছে। হঠাৎ করে উনি দেখছেন মেয়ের পিছন দিকে, মানে মোমবাতিগুলো জ্বালানো আছে তো, মেয়ের পিছন দিকে দেয়ালে শ্যাডো পড়েছে। তো ওনার মেয়ের তো ছায়া দেখা যাচ্ছে, যে ওনার মেয়ের ছায়াটা যেরকম পড়েছে খাচ্ছে সেটা দেখা যাচ্ছে। ওনার মেয়ের ছায়ার পাশে আর একটা বড় মতো একটা ছায়া পড়েছে। কি বলছো? হ্যাঁ, সেটা মানে একটা কোনো মহিলার ছায়া নয়, একটা পুরুষের ছায়া। পুরুষের ছায়া? পুরুষের ছায়া। সেও দেখছে ওরকমভাবেই খাচ্ছে, আচ্ছা মেয়েটির সাথে আচ্ছা আচ্ছা। খাচ্ছে। খেতে খেতে হঠাৎ করে হয় না, মানুষ এরকম মাথা তুলে মুখ তুলে তাকিয়ে থাকে, ঠিক মনে হচ্ছে যেন ছায়াটা এমনভাবে মাথা তুলে দাঁড়িয়েছে, ঠিক মনে হচ্ছে যেন উনি তাকিয়ে আছে ওনার দিকে। ঠিক আছে, এদিকে ওনার মেয়ের খাওয়াটা কিন্তু ওরকমভাবেই চলছে, এবং ওনার মেয়ের ছায়াটাও দেখতে পাচ্ছে ওরকমভাবে। এইটা দেখে ওনার প্রচণ্ডভাবে মানে প্যানিক অ্যাটাক হয়ে যায়, বয়স তো হয়েছে ওনার। তো উনি কোনোভাবে সামলে নিয়ে উনি ওখান থেকে বেরিয়ে দেয়াল ধরে ধরে মানে এসেছে, মানে মাথা ঘুরছে ওনার রীতিমতো। এসে উনি এবার হাউ হাউ করে অঝরে কাঁদতে শুরু করেছে, যে আমরা কী সর্বনাশ হলো মেয়ে। তো এর পরে উনি রীতিমতো খোঁজ চালাতে থাকেন, অনেকের কাছেই যোগাযোগ করেছিলেন। লাস্টে আমার সাথে যোগাযোগ করেন। তো আমার সাথে যোগাযোগ করার পরে উনি পুরো ঘটনাটা বলেন, এবং আমার সাথে দেখাও করেন। উনি আমাকে ওনার 2 মেয়ের ফটো দিয়েছিলেন। ওনাকে তো আমি দেখতেই পেয়েছি, বাট যেরকম যা যা আমি চেয়েছিলাম সেগুলো দিয়েছিলেন। আর সমস্ত কিছু দেখে শুনে যেটা আমি বোঝার, আমি মোটামুটি বুঝেছিলাম, এবং সেটা আমি ওনাকে বলেছিলাম যে আপনার 2 মেয়ের মধ্যে কিন্তু একটা সমস্যা আছে। আচ্ছা, মানে দুজনের মধ্যেই সমস্যা? দুজনের মধ্যেই সমস্যা আছে। তো উনি এক পর্যায়ে গিয়ে স্বীকার করেছিলেন যে হ্যাঁ, আমার বড় মেয়েটা ছোট মেয়েটাকে যে একটু সহ্য করতে পারে না বা একটু জেলাস ফিল করে, সেটা আমি জানতাম। এটা জন্ম থেকেই কি, মানে হ্যাঁ একদম হ্যাঁ হ্যাঁ ছোটবেলা হ্যাঁ, থেকে? অল্প বয়স থেকে, মানে ওর জিনিস কেড়ে নেওয়া, ওকে আচ্ছা আচ্ছা। ডমিনেট করা, পড়াশোনায়ও ওকে বেশি এগোতে না দেওয়া, ওকে নানান রকমের বুলি করা, যে আরে এর দ্বারা কিছু হবে না, এর মাথায় কিছু ঢোকে না, এ একদম ডাল, বা ওর অত বুদ্ধি নেই। অনেক সময় মানুষকে বলতে বলতে না একটা টাইমে মানুষ ওগুলোকে অ্যাকসেপ্ট করতে শুরু করে। তো এই মেয়েটিরও সেই রকমই কন্ডিশন হয়ে গেছে, যে কারণে মেয়েটা অত চুপচাপ থাকতো। তো একটা পর্যায়ে গিয়ে আমার মা স্বীকার করে যে হ্যাঁ, আমার বড় মেয়ে ছোটো মেয়েকে এরকম করতো, কিন্তু আমি সেটাকে অতটা গুরুত্ব দিয়ে দেখিনি কখনো। আমি মনে করতাম হয় না, ভাই বোনে বনে বনে খুনসুটির একটা ব্যাপার থাকে, সেই রকম আমি একটা ভেবেছিলাম। এটা যে কোনো বড় আকার নিতে পারে, এটা আমার কখনোই ধারণায় আসেনি। তো আমি ওনাকে কিছু জিনিস দিয়েছিলাম ওনার বাড়িতে ঝোলানোর জন্য, এবং কিছু ধোয়া ইউজ করার জন্য, এরকম কিছু কিছু জিনিস ওনাকে দিয়েছিলাম। আমি বললাম এগুলো করুন, পরে একটা টাইম পিরিয়ডের পরে আপনি মেয়েকে নিয়ে আমার কাছে আসবেন। তো উনি যথারীতি সেটা করেছিলেন। তো মেয়েকে নিয়ে আসার পরে আমি এবং আমার যারা যারা আছেন 2-1 জন, তো তাদের দিয়ে আমি জিনিসটাকে মেয়েটার যা যা করণীয়, মানে বুঝতে তো পারছি পজেস হয়েছে, এবং তাকে যাতে যে জিনিসটা ধরে আছে তাকে বার করার জন্য যা যা প্রসেস করার, ফার্স্টে তো একটা জিনিস দিয়েছিলাম, সেটাতে একটু হলেও সে দুর্বল হয়েছে, উইক হয়েছে। এবার এইগুলো করার পরে ওনাকে আমি একটা কথা বলেছিলাম, দেখুন আপনার যে কোনো একটা মেয়েকে কিন্তু মানে এর ভোগান্তি হবে, এবং যেহেতু এই মেয়েটি বিনা কারণে এটা শিকার হয়েছে, যে করেছে তাকে কিন্তু এর ফল ভুগতে হবে। তো উনি মানে মা হয়ে না, এটা ওনার কাছে একটা চ্যালেঞ্জ, মানে দুজনেই তো মেয়ে, দুজনেই তো সন্তান। তো তারপরেও উনি বললেন, দেখুন অন্যায়টাকে তো মেনে নেওয়া যায় না, যতই সে আমার মেয়ে হোক। কেউ যদি বিনা কারণে আমার মেয়ের এরকম দুর্দশা করে, আমার পক্ষে সেটা অ্যাকসেপ্ট করা সম্ভব নয়। তো তারপরে গিয়ে ওই যে মেয়েটি পরবর্তীকালে একটা দুঃসংবাদ আমার কাছে আসে, সেটা হচ্ছে 2025-এরই ডিসেম্বরের দিকে মেয়েটি সুইসাইড করে, ওই বড় মেয়ে সুইসাইড করে।
এবার এইটা পরে আমি বলেছিলাম, যে উনিও বললেন যে হ্যাঁ, আমি ওর মধ্যে একটা অ্যাবনর্মালিটি বুঝতে পারছিলাম, যে ওর মধ্যে কিছু অ্যাবনর্মালিটি, মানে বড় মেয়ের এবার অ্যাবনর্মালিটি শুরু করেছে। ও অদ্ভুত রকমভাবে রিয়াক্ট করতো, অনেক সময় অনেক কিছু কাজ করতে গিয়ে ভুলে যেত, এরকম ব্যাপারও হয়েছে। তো এই সমস্ত দেখেছিল এবং খুব একটা ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলো লাস্টের দিকে। তো তারপরে নাকি সুইসাইড করে। এইটাই হচ্ছে লাস্ট আমার কাছে যা খবর আছে। এবং এই যে মেয়েটি এখন আগের থেকে অনেক ভালো আছে, হাজব্যান্ডের সাথেই আছে, ওই ফ্যামিলিতেই রয়েছে, সমস্যা হচ্ছে না। মাঝে মাঝে উনি কিছু সমস্যা হলে আমাকে যোগাযোগ করে, আমার সাথে কথা বলে যে কি করলে কি হবে, তো আমি সেই অনুযায়ী ওনাকে গাইড করে দিই। এখনো পর্যন্ত উনি মানে যতটুকু খবর আছে ঠিকঠাকই আছে। আচ্ছা, তা এবার ব্যাপারটা হলো, এই যে মেয়েটার ওপরে এক্স্যাক্টলি কি করা হয়েছিল, মানে ওর বড় দিদি ওর ওপরে কি করেছিল, বা ওই ছায়াটাও দেখতে পেতো কেন? একটা চালান করা হয়েছিল, এটা প্রেত চালান বলা হয়, প্রেত চালান করা হয়েছিল, যার ফলে ওই মেয়েটি, মানে যাকে চালানো করা হয়েছিল সেটিও মানে পিশাচজনির, এবং একজন পুরুষ, সেটা তো দেখাই গেছে ছায়াতে, মানে ওর মা যেটা দেখেছে। তো যতটুকুনি আমি বুঝতে পেরেছি, যতটুকুনি বোঝা গেছে, এটা হচ্ছে পুরুষটি কোনো অবিবাহিত পুরুষ ছিল, তো তাকেই চালনা করা হয়েছে, এবং সেটা এই দিদি এই কাণ্ড কারোর মাধ্যম দিয়ে করিয়েছেন। এটা হচ্ছে ঘটনা। যেটা আমি বুঝতে পারলাম সেটা হয়, এইটা না একটা মানে আমাদের সমাজেও এরকম প্রচুর মহিলারা আছেন, যারা একটা সময়ে গিয়ে তো কেরিয়ারের জন্য সব কিছু ত্যাগ করে, সেইটার উপরে ফোকাস করে। আমি বলবো এটা খুব ভালো কথা, কিন্তু পরবর্তীকালে যদি তোমার কাউকে দেখে জেলাস ফিল হয়, সেটা তো ঠিক না। মানে আমি যেটা করব সেটা মন দিয়ে, ডেডিকেশন দিয়ে করব। এরকম যেন না হয় যে আমি একটা টাইমের পরে আমি ওই লাইফটা পেলাম না। তো আমার যেটা মনে হয় যে ওনার যে মানে মেয়েটি বড় দিদি, যে তার ওই রকম একটা মেন্টালিটি ছিল, প্লাস এর বোনকে তো একটা হিংসা করতোই, তো সেই জন্য উনি এই কাণ্ডটা করেছেন। এটা হচ্ছে মানে যেটা আমি বুঝতে পেরেছিলাম। তার মানে আপনাদের উইচক্রাফটও আমরা যে তন্ত্রের ক্ষেত্রে শুনি, মানে তন্ত্র বললে ভুল হবে ওটাকে, মানে নিম্নমার্গের সাধনায় যে প্রেত চালনা করা বা ইত্যাদি ইত্যাদি যে ব্যাপারগুলো, এইগুলো কি আপনাদের উইচক্রাফটেরও এরকম কিছু ব্যাপার আছে, যে উইচক্রাফটের একটু মানে হায়ার ডাইমেনশনের সাধনা বা উচ্চ মার্গের সাধনা, বা ওর মধ্যেও আবার নিম্ন মার্গের সাধনা, এই ব্যাপারগুলো হয়? হ্যাঁ, তা এটা একটু যদি এক্সপ্লেন করেন। একটা তো হচ্ছে হায়ার ডাইমেনশন বলতে গেলে আমাদের ফিমেনাইন এনার্জি যেটা আছে, সেটার উপরে আমরা প্রচুর যতটা আমাদের প্র্যাকটিস করা, আমাদের পক্ষে যা যা করা, সেটা আমরা করে থাকি। এটা আমাদের একটা উচ্চ মার্গের সাধনা বলতে পারেন। আর নিম্ন মার্গের সাধনা বলতে গেলে ইভিল বা স্পিরিট এরকম ধরনের কিছু রয়েছে, যেগুলোর মাধ্যমেও কাজ করা হয়। বা আমাদের একটা খুব কমন জিনিস আছে, কার্স। আচ্ছা, মানে যেটাকে আমরা অভিশাপ বলি। অভিশাপ, অভিশাপটাকে এমনভাবে করা হয়, মানে ওটা যাকে কার্স করা হলো তার ক্ষতি হবেই, কিছু করার নেই ওটা। এবার যে করলো তারও কিন্তু প্রবলেম হবে। আচ্ছা, মানে সেও কিন্তু ছাড় পাবে না, তারও প্রবলেম হবে। এবার তার যদি সেই প্রোটেকশন থাকে তো ঠিক আছে, না হলে সেটা যদি বিনা দোষে কোনো মানুষকে কার্স করা হয়, তো সেটা ঘুরে তার কাছেও যাবে। আচ্ছা, এই যে কার্স যেটা আপনি বললেন, কার্স আর স্পেল কি এক জিনিস? কার্সের মধ্যেই স্পেল থাকে, তবে একই জিনিস নয়। স্পেল আলাদা, কার্স আলাদা। আচ্ছা, মানে দুটোর কার্স মধ্যে মানে পার্থক্যটা কি? স্পেল মানে স্পেল অনেকটা আপনি মন্ত্র বলতে পারেন, আর কার্স হচ্ছে আমি একটা জিনিসকে অভিশপ্ত করছি। সাপোজ কথায় বলছি, কারোর জিনিস আমি নিয়েছি, কারোর একটা জিনিস নিয়ে আমি সেটাকে মন্ত্রপুতভাবে অভিশপ্ত, যার মাধ্যমে ওই ব্যক্তির ক্ষতি হবে।
এবার এইটাকে এইটাকে কাটানোর অনেকটা ভীষণ কঠিন পদ্ধতি আছে, মানে এটা ডাইরেক্ট ডিমোনোলজির সাথেও কানেক্টেড। এটাকে কাটাতে গেলে হয় ওই যে উইচ আছে তার মৃত্যু হবে, তার মৃত্যু হবে। এরকম আছে। আচ্ছা, উইচদের ক্ষেত্রে একটা জিনিস আমি শুনেছি, একটা খুব প্রচলিত কথা, সেটা হচ্ছে কোভেন। এই কোভেনের মানেটা কি? কোভেন হচ্ছে একটা আমাদের যে যারা উইচ আছে তাদেরই একটা বলতে পারেন একটা সংগঠন, বা এটাকে সংগঠন বলাটা ঠিক হবে না, এটাকে বলতে পারেন অনেকটা চক্রানুষ্ঠানের মতো। তন্ত্রে যেরকম চক্রানুষ্ঠান হয় না, ঠিক কোভেনটা অনেকটা ওই রকমই। আসল কোভেন কখনোই কোনো মানে লোক দেখানো ব্যাপারটা করতে পারবে না। আসল কোভেন সবসময় আড়ালেই থাকবে এবং তারা একটা এমন একটা চক্রানুষ্ঠানে বসবে, সেটার মধ্যে মেয়েরাই থাকবে, কিন্তু ওখানে স্পিরিট কলিং হবে, ওখানে এনার্জি কলিং হবে। যারা ইভেন ডার্ক এনার্জি বা ডার্ক রিচুয়াল করে থাকেন, তারা তাদের মানে যাদেরকে তারা পূজা করেন বলুন বা সম্মান প্রদর্শন করেন, তাদেরকেও তারা ইনভোক করতে পারে। ওকে। তো এইটা একদম খুব সিক্রেট। এখন কোভিন ব্যাপারটা খুব ওপেন হয়ে এসছে, কিন্তু এটা খুবই সিক্রেট। এটা একটা তন্ত্রে যেরকম চক্রানুষ্ঠান হয় অনেকটা সেই রকমই একটা কোভেন। এটা মেয়েদেরই একটা ওই চক্রেরই একটা গ্রুপ। সেই জন্য পার্টিকুলার এক একটা কোভেনে একটা সীমিত বিজোড় সংখ্যায় কোভেন তৈরি হয়, 7 অথবা 13 এরকম বিজোড় সংখ্যায় তৈরি হয়, অড নাম্বার যেগুলো। হ্যাঁ। আর এইটা শুধু মেয়েদের দ্বারাই হবে, মানে এখানে কোনো মেল মানে পুরুষ মানুষ এইগুলোতে? উইচ আছে, নেই তা নয়, কিন্তু যেহেতু সংখ্যায় কম, মেয়েরাই এটা বেশি, যেহেতু ফিমেনাইন এনার্জি সবচেয়ে বড় কথা। আচ্ছা, ফেমিনিন। তো ফেমিনিন এনার্জির সাথে মেয়েরা যতটা তাড়াতাড়ি কানেক্ট করতে পারে, একটা ছেলেকে প্রচুর স্ট্রাগল করে ওই জায়গাটায় আসতে হয়। মানে ফেমিনাইন এনার্জি বলতে আপনি কি এখানে গডেস হেকেটের কথা বলতে চাইছেন? হ্যাঁ, গডেস হেকাটে আছে। আবার ডিমোনোলজি যদি দেখেন, সেখানে আপনার মাদার লিলিথ রয়েছেন। হ্যাঁ, তো উনিও ফেমিনাইন এনার্জির মধ্যেই তো পড়েন, যদিও ডার্ক ফেমিনাইন এনার্জি, বাট এনার্জি তো ফেমিনাইন এনার্জি। তো গডেস হেকেটের ব্যাপারে যদি একটু বলেন, মানে ওনার কীরকম ক্ষমতা বা উইচক্রাফটে ওনার কীরকম ভূমিকা উনি পালন করেন? অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন উনি। বলতে পারেন উনি যে এই গুপ্তবিদ্যার না চাবিকাঠি ওনার কাছে আছে। সে সময় সবসময় উনি দেখবেন কি হোল্ড করে থাকেন, এবং ওনার যে 3টে মাথা, 3টে রূপ, যেটা একজন মা, একজন অল্প বয়সী তরুণী এবং একজন বৃদ্ধাকে ইন্ডিকেট করে। তো এটা একজন মেয়ের বা একজন নারী জাতের বা একজন স্ত্রীর বলতে পারেন 3টে যে ভাগ, সেটাকে প্রদর্শন করছে। আর ওনার একটি দেখবেন সার্পেন্ট হোল্ড করছেন, ওনার কাছে কুকুর রয়েছে, কালো কুকুর রয়েছে, যেটা আপনি আমাদের সনাতনী ধর্মে আপনি কাল ভৈরবের ক্ষেত্রেও দেখতে পাবেন। তো উনি অনেক মানে উইচ জগতে মাদার হেকাটে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। উনি আমাদের যে অকাল্টের যে গুপ্তবিদ্যার যে জগৎ, সেইটাকে উনি আমাদের কাছে প্রদর্শন করেন। আচ্ছা আচ্ছা, যাই হোক, ঘটনাটা খুবই ভালো ছিল, খুবই মানে রোমহর্ষক একটা ঘটনা শুনলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটাকে লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবারও ফিরে আসবো নতুন একটা কোনো এপিসোড নিয়ে। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।